আমার দ্বিতীয় বিয়ে 1 মাস পূর্ণ হলো, কোনো সামাজিক অনুষ্ঠান হয়নি। বিয়ে মানে রেজিস্ট্রি ম্যারেজ। যাকে বিয়ে করেছি সে অবশ্য নামি দামি কোনো মানুষ নয়, একজন সাধারণ মানুষ। ছোট্ট একটা বইয়ের দোকান ওর। আমি নিজেই অবশ্য সরকারি চাকরি, পুলিশ ডিপার্টমেন্টে SI পদে জয়েন করেছি 7 মাস আগে। প্রথম বিয়েটা আমার টেকেনি, আমি নিজেই আর টিকিয়ে রাখতে চাইনি, তাই একদিন ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম বাইরে। লোকের কাছে রটিয়ে দেওয়া হয়েছিল আমার স্বভাব চরিত্র ভালো নয়, আমি নাকি চরিত্রহীন, তাই বাড়ি ছেড়ে চলে গেছি। আমি মনে করি অপমানের থেকে আত্মসম্মান অনেক বড়। যেদিন বাড়ি থেকে বেরিয়ে এলাম সেদিন একটু দরকারে একটা জায়গায় গিয়েছিলাম। সন্ধে বাড়ি ফিরতেই শাশুড়ি আমাকে বললেন, বাপের বাড়ি যাবার নাম করে কোথা থেকে ঢলাঢলি করে এলে? একটু অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, কি সব বাজে সব কথা বলছেন? ঠিক বলেছি, অমূল্য নিজের চোখে দেখেছে। কলেজের মোড়ে একটা গলি থেকে একটি ছেলের সাথে ফষ্টি নষ্টি করে তুমি বেরিয়ে আসছো। বাড়ি ফেরার তো দরকার ছিল না, ওর সাথেই রাতটা কাটিয়ে দিতে পারতে। বলে রাখা ভালো, এই অমূল্য আসলে আমার নন্দায়, আমার একমাত্র ননদের পতিদেব। তো আমি বললাম, দেখেছে ঠিকই, আবির আমার ভালো বন্ধু, তাছাড়া স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, ওর থেকে 2টো বই নেওয়ার জন্য গিয়েছিলাম। এরকম বাজে কথা বললেন না। থাক, অনেক হয়েছে, বাহানা দেখিয়ে আর কাজ নেই, ওসব আমার জানা আছে। পরপুরুষের সাথে ফুর্তি করে ঘরে আর ফিরলে কেন? বেশ্যাগিরি করতে হলে ঘর থেকে বেরিয়ে গিয়ে করো, এসব আমার বাড়িতে থেকে চলবে না। দুশ্চরিত্র একটা মেয়ে। রাগ সামলাতে না পেরে বললাম, মুখ সামলে কথা বলবেন, অনেক দিন ধরে সহ্য করছি, আর করব না। তা সহ্য করছো কেন? আমার ছেলের জীবনটা নষ্ট করে তো দিয়েছ, এবার বিদেয়ী হও দেখিনি। শাশুড়ি এমন কথা মুখ বুঝে মেনে নিতে না পেরে জবাবটা দিয়েই দিলাম সেই দিন। এত খারাপ কথা কেউ বলতে পারে বলে আমার ধারণা ছিল না। অপমান আর সহ্য করতে পারেনি, তারপর সিদ্ধান্তটা নিয়েই নি, ওই বাড়িতে থাকলে একদিন শেষ হয়েই যেতাম। আমার স্বামী ছিল পুলিশ কনস্টেবল পদে কর্মরত। বিয়েটা আমাদের দেখাশোনা করেই হয়েছিল। আমাদের এক আত্মীয় আমার বিয়ের সম্বন্ধটা নিয়ে এসেছিল। উনি আমার বাবাকে বললেন, সরকারি চাকরি করা একটা ভালো ছেলে আছে, মেয়ের বিয়ে দেবে? বাবা শুনে বলেছিল, মেয়ে তো এখন পড়াশুনো করছে, ওই আত্মীয় হেসে লাভ নেই, রাখো তো তোমার পড়াশুনো, বিয়ে তো দিতেই হবে। একটা সরকারি চাকরি করা ছেলে পাবো তো? তোমার সেরকম অবস্থা ভালো নয়, একটা কানাকড়ি কিছুই নেবে না। আমি তখন MSc পড়ছি। কি জানি আমার বাবা তখন কি বুঝলো জানি না, আমার বিয়ে দেওয়ার জন্য তার তোড়জোড় শুরু করে দিল। আমি রাজি ছিলাম না। পড়াশুনো কমপ্লিট হলে না তার মধ্যেই বিয়ে। বাবা মা সবাই মিলে বুঝিয়ে দিল, সরকারি চাকরি করা ছেলে, এটা বাজারে একটা সরকারি ছেলে পাওয়া মুশকিল। মধ্যবিত্ত ঘরে বাবা মায়েরা ভাবেন মেয়েদের বিয়ে দেওয়াই মানে একটা নিশ্চিন্ত জীবনযাপন। কিন্তু কতটা নিশ্চিন্ত জীবনযাপন সেটা উপলব্ধি করা বিয়ের পর। সরকারি চাকরি করা ছেলে, এটাই অনেক বড় ব্যাপার। তাই চাকরিটা সব তার শিক্ষার যোগ্যতা না দেখলেও চলে। একজন কোনো রকম মাধ্যমিক পাশ করা ছেলের সাথে গণিতে MSc পাস একটি মেয়ের বিয়ে হয়ে গেল, মানে বিয়েটা দিয়ে দেওয়া হলো। আমার জীবনে সব থেকে বড় একটা খারাপ লাগার জায়গা একটা। বিয়ের পর বুঝলাম যোগ্যতা বিচার হয় সরকারি চাকরির দ্বারা। আমি যেহেতু কোনো চাকরি করি না, তাই আমি অযোগ্য। শিক্ষাগত যোগ্যতা কোনো যোগ্যতাই নেই তাদের কাছে। স্বামী মানুষটা যেহেতু সরকারি চাকরি করে, তাই তার পদোন্নত হয়েই থাকতে হবে। বিয়ের 2 মাস পর একদিন বলেই ফেললো, MSc করে কি করেছো? চাকরি পেয়েছো একটা? মাধ্যমিক পাস হতে পারি, কিন্তু সরকারি চাকরি করি। দম থাকলে চাকরি পেয়ে দেখাও। নিজের ওপর ভীষণ রাগ হতে লাগলো। সত্যি তো MSc পাস করে এইরকম একটা ছেলেকে বিয়ে করলাম,
অবশ্য বিয়ের আগে সবাই মেয়েদের পড়াশুনো জানতে চায়, ছেলেদের পড়াশোনাটা কে আর জানতে চায়। সরকারি চাকরি মানে সে মহাপুরুষ, তাই আর না জানলেও চলে। নিজে হেরে যেতে দেখলাম। বিয়ের পর আমি যেন আর আমার মধ্যে নেই, না আছে আমার পড়াশুনোর জগৎ, না আছে স্বামীর সঙ্গে সুখ। উনি বিয়ে করে দায় সেরে মাত্র, কারণ ওনার ছুটি নেই, মাসে 1 দিন বা 2 দিনের জন্য বাড়ি আসেন রেস্ট নিতে। তাছাড়া বাড়িতে মা একা থাকেন, বাড়িতে একা লোকজনের প্রয়োজন, তাই বিয়েটা করেছেন। একদম বন্ধ করা জীবন আমার। স্বামীকে কিছুই বলতে গেলে বলতেন, জেনে শুনে বিয়ে করেছো, তোমার বাহানা শোনার জন্য আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসিনি, আমাদের মতোই চলতে হবে। তবুও মেনে নিয়ে চলেছি। এরপর যা ঘটলো সেটা মানে নেওয়া কঠিন হয়ে পড়ল। বিয়ের পর থেকেই দেখতাম বাড়িতে একজন মানুষ যখন তখন আগমন হতে লাগলো। উনি আসলে আমার নন্দাই, অর্থাৎ অমূল্য বাবু, শাশুড়ি মায়ের বড় আদরের জামাই। নানা অচ্ছিল্লায় আমার ঘরে এসে ঢুকে পড়তেন। স্বভাবটা হলো গায়ে হাত দিয়ে কথা বলা, যেটা আমার পছন্দ না। একদিন এমনটাই এলো, শাশুড়ি মা কি একটা দরকারে বাইরে গেলেন, ঠিক সেই সময় হাজিরা আমাকে একা পেয়ে শুরু করলেন টানা হাজিরা। রাগে থাকতে না পেরে গালে চর কষিয়ে দিলাম। শাশুড়ি মাকে বলতে শাশুড়ি মা বললেন, তুমি অমূল্য নামে এসব কথা মুখে আনলে কি করে? ও তোমার নিজের বোনের মতো দেখেছে। ছি, তুমি নিজে একটা চরিত্রহীন। ও আর এই বাড়িতে আসতে পারবে? নিজের মতন করে সবাইকে ভেবে নাও, তাই না? কথাটা শুনে আমি অবাক হয়েছিলাম। সব দোষ হয়ে বাড়িতে বৌমা বা জামাই ধোয়া তুলসী পাতা শাশুড়ি আর এই খবর ছেলের কানে পৌঁছে দিলেন। তারপর থেকে শুরু হলো খারাপ ব্যবহার। কথায় কথায় আমাকে শুনতে হতো আমি দুশ্চরিত্র। বাবা মায়ের ওপর ভীষণ রাগ হতে লাগলো। মেয়ের নিশ্চিন্ত নিরাপদে জীবন খুঁজতে গিয়ে বিয়ে দিলেন। বুঝলাম মেয়েরা কোথাও নিরাপদ নয়, ঘরের 4 দেওয়ালটাই তাদের জন্য সুরক্ষিত নয়। সেখান থেকে হিংস্র দানবরা একদিন বাড়িতে ভীষণ অশান্তি হয়। একদিকে আমার আর বাড়িতে সবাই রাগে বাপের বাড়ি চলে যায় কয়েকদিনের জন্য। মাকে গিয়ে সব কথা বললাম। মা বলল ওরকম একটু আধটু হয়েই থাকে, মানিয়ে নিয়ে চলতে হয়। এখানে বেশি দিন থাকলে লোকে খারাপ ভাববে, তুই ফিরে যা। বুঝলাম মেয়েদের বিয়ের পর বাপের বাড়িটা তাদের আর আস্তানা নয়। বাপের বাড়ি থেকে ফিরলাম। বাপের বাড়ি থেকে যেদিন ফিরলাম আর স্কুল লাইফে বন্ধু আরবিনের সাথে সেই দিন দেখা হয়। আরবিনকে সব কথা বলি। সেদিন আরবিন বলে, তুই চাকরির জন্য পড়াশুনো শুরু কর, আমি তোর পাশে আছি। তারপর থেকে লুকিয়ে পড়াশুনো শুরু করি এবং ঠিক করি বাপের বাড়ির সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। বইপত্র বা টুকটাক কিছু দরকার পড়লেই বাপের বাড়ি যাবার নাম করে বেরিয়ে যেতাম। ইতিমধ্যে আমাকে আবিরের সাথে দেখা ফেল এই অমূল্য বাবু বাড়িতে এসে বা শাশুড়ি মাকে সেসব কথা জানিয়ে দেয়। তারপর থেকে অশান্তি চরমে ওঠে। আরও অবশেষে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। তবে আমার জীবনে আবিরের দেবদূত হয়ে আসে একজন ভালো বন্ধু, যে কতটা প্রয়োজনে সেটা উপলব্ধি করে। সেদিন রাতে আবিরকে ফোন করে যখন বলি, আবির আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, কিছু একটা কর, ব্যবস্থা করে দে, তা না হলে আমি শেষ হয়ে যাব, আমি নতুন করে বাঁচতে চাই। আবির বলেছিল, সে না হয় ব্যবস্থা করে দিচ্ছি, তোর বাপের বাড়ি ফিরে যেতে পারিস তুই। যতদিন না নিজের প্রতিষ্ঠা হচ্ছিস ততদিন আমি কোথাও যাব না। বাপের বাড়ির সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। অবশেষে আবির ব্যবস্থা করে দেয় ওর পিসির বাড়িতে। পিসির বাড়ি একটাই থাকে পিসি, একটি মাত্র ছেলে, সে বিয়ে করে বাইরে থাকে। আবির পিসিকে বলতেই পিসিও এক কথায় রাজি হয়ে যায়। ভাবিনি পিসি এতটা ভালো মানুষ হবেন। পিসি যেহেতু মেয়ে নেই, ওই পিসি বললেন, আমার নিজের মেয়ে নেই, আমিও তো আজ থেকে একটা মেয়ে পেলাম। তারপর পিসির বাড়ি থেকে ডিভোর্স ফাইল করি। আমাকে সব দিক থেকে পিসি সহযোগিতা করেন। অবশেষে ডিভোর্স হয়ে যায়। চাকরির জন্য পড়াশুনো তো করছিলামই, শেষমেশে আমি চাকরি পাই। পিসি এখন আমার মেয়ের থেকেও বেশি। আমি কখন যে পিসি নিজের মেয়ে হয়ে গেছি বুঝতেই পারিনি। আমার ভালো মন্দ সব পিসির হাতে ছেড়ে দিয়েছি। পিসি যখন আমাকে বিয়ের কথা বলেছিল, আমি পিসিকে বলেছিলাম
ওটা তোমার দায়িত্ব, তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে। বছর 2 আগে একজনের সাথে পরিচয় হয়। ছেলেটি পিসি বাড়ির দিকেই থাকে, দূর সম্পর্কে এক আত্মীয়। ওর নাম সৌজন্য। আমাকে দেখে ওর ভালো লেগে যায়। আমারও খারাপ লাগেনি ওকে। পিসিকে সে কথা আমি জানাই। পিসি বলে, সৌজন্য খুব ভালো ছেলে, বাংলায় MA চাকরি পায়নি, তবে বইয়ের দোকান করেছে। তোর পছন্দ থাকলে আমার অমত নেই। তবে আবির বলেছিল সৌজন্য ভালো ছেলে। পরে আস্তে আস্তে জেনেছিল সৌজন্য একজন ভালো মানুষ। জীবনে চলার পথে আমাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে সৌজন্য। সৌজন্য চাকরি পায়নি, তাতে কি? একজন শিক্ষিত ভালো মানুষ হিসাবে সৌজন্য জীবন সঙ্গী হবার সব দিক থেকে উপযুক্ত। সরকারি চাকরি করা ছেলে মানে সে ভালো মানুষ হবে এমনটা নয়। তবে কয়েকজন ভালো মানুষকে না পেলে আমার জীবনটা অন্ধকারে হারিয়ে যেত। আজ ওরাই আমার জীবনের পথে আলোর দিশা। সমাপ্ত গল্প দিশারি। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন। আমার প্রণাম আপনাদের জন্য রইল।